রট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। সাম্প্রতিক সময় নিঃসন্দেহে আপনারা জানেন যে সব থেকে বড় খবর নজরে রয়েছে, যা বিগত অন্তত এতগুলো দিন থেকে 22 তারিখ থেকে, তা হচ্ছে পহেলগামের খবর, কাশ্মীরের খবর। এবং সেই সংক্রান্ত ঘটনা প্রত্যেক মুহূর্তে আমাদের নজরে রয়েছে যে প্রকৃত অপরাধীরা, সন্ত্রাসীরা সাজা পেল কিনা, এই সন্ত্রাস চিরতরে নির্মূল করার জন্য দেশ কি ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এর মধ্যেও রাজ্যে যে ছবি অনেক সময় আমরা বলছিলাম না, যে সেখানে হিন্দু পরিচয় খুন করা হয়েছে, হত্যালীলা চালানো হয়েছে, ঠিক একই জায়গা থেকে আমাদের রাজ্যেও সেই সময়তে তার ঠিক আগে মুর্শিদাবাদের ঘটনা ঘটেছে, ধুলিয়ানের ঘটনা ঘটেছে, শামশেরগঞ্জের ঘটনা ঘটেছে। এবং সেই সময় কোথাও শাসকের নির্লজ্জ ভূমিকা বারবার সামনে চলে এসেছে। ঠিক এই একই ইস্যুতে যে বাকি আর 5টা ক্ষেত্রে সবাই মুখ খুললেও হিন্দু যখন নিধন হয় তখন কেউ মুখ খোলে না কেন? সবটাই কি বিজেপির ইস্যু? ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন বিরোধী শিবির এই ইস্যুতে জোরদার আওয়াজ তুলছে, তখন বিগত কদিন আগে, 2 দিন আগে একটা ছবি খুব অনেক বড় বিতর্কের সৃষ্টি করে। কি ছবি না, দীঘায় যে জগন্নাথ কালচারাল সেন্টারের উদ্বোধন হয়েছে, সেই জগন্নাথ কালচারাল সেন্টারের উদ্বোধনের সময় উপস্থিত হন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এই উপস্থিতি এবং সেই মুহূর্ত বা সেই ফ্রেমবন্দি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। একযোগে রাজ্য বিজেপির অনেক নেতা, এতদিন হয়তো তারা আড়ালে প্রতিক্রিয়া দিতেন, এবার তারা সামনাসামনি প্রতিক্রিয়া দেওয়া শুরু করলেন। অফিসিয়ালি বলা হলো যে আমরা এখানে যাওয়াটাকে সমর্থন করি না। দিলীপ ঘোষও প্রতিক্রিয়া দিলেন, পাল্টা প্রতিক্রিয়া দিলেন। কিন্তু ঘটনাচক্রে হচ্ছে যে এই প্রতিক্রিয়া আর পাল্টা প্রতিক্রিয়ায় শেষ পর্যন্ত গোটা রাজ্যের বিজেপির কর্মী সমর্থকেরা, সাধারণ মানুষ যারা বিকল্প হিসেবে বিজেপিকেই বেছে নিয়েছে অন্তত 2018-19 সাল থেকে, তাদের কাছে কি বার্তা যাচ্ছে? কোনো সদুত্তর, কোনো সঠিক বার্তা যাচ্ছে নাকি আসলে পুরোটা একটা আরও বড় ধোঁয়াশা তৈরি হচ্ছে? এই যদি ধোঁয়াশা তৈরি হয়ে থাকে, সেগুলোকে সেখান থেকে বের করে নিয়ে আসা, সমাধান সূত্র বার করার বা একটা ক্লিয়ার পিকচার দেওয়া, স্পষ্ট ছবি তুলে ধরার দায়টা কার? নিঃসন্দেহে রাজ্য বিজেপি সেই সমস্ত নেতৃত্বেরই। আর এই নিয়ে আজকে সোজাসুজি কথা বলবো, কারণ স্টুডিওতে আর কিছুক্ষণের মধ্যে আমার সঙ্গে থাকছেন প্রাক্তন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে তার আগে এই বিতর্ককে কেন্দ্র করে দিলীপ ঘোষের কিছু প্রতিক্রিয়ার কয়েক ঝলক একবার। কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি, তারা বুঝবেন না বিজেপি কি, দিলীপ ঘোষ কি। দিলীপ ঘোষ আছে, দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে। কেন হারছি আমরা? কেন লোকে চিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে, বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে, আমারও কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা এমএলএ দিয়ে, 1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপির নামছে, পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? আমরা জিততে ভুলে গেছি 21 সালের পরে। প্রশ্ন করুন, পাবলিক প্রশ্ন করছে, দিলীপ ঘোষের এই প্রশ্ন আছে। আজ যারা বড় বড় কথা বলছেন, তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন, কি ত্যাগ করেছেন? 4 পয়সার ত্যাগ নেই, বিজেপিতে কামাতে এসছেন। আমাদের সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ, আর আলাদা কিছু পরিচয় দরকার নেই। দিলীপ দা, স্বাগত রিপাবলিক বাংলায়, সোজাসুজি স্বর্ণালীতে। নমস্কার। আমি জানি বিগত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমেরও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আপনাকে। আমি শুনছিলাম বেশ কিছু সাক্ষাৎকার, আপনার ইন্টারভিউ, কিন্তু একটা জিনিস স্পষ্ট যে আপনার কাছে এই যে সবথেকে বড় বিতর্কের জায়গা তৈরি হয়েছে, যদি আমি জানি যে শুধুমাত্র আপনি কোথায় গেলেন, কোন মন্দিরে বা কালচারাল সেন্টারে বা কার সঙ্গে বসলেন, কথা বললেন, তার থেকে অনেক আগে থেকে আপনি অনেক বিতর্ক তৈরি করে রেখেছেন, শুধুমাত্র রাজ্যের রাজনীতির ক্ষেত্রে নয়, আপনার দলের অভ্যন্তরেই। এমনকি আপনার 2024-এর লোকসভা নির্বাচনের সিট আপনাকে দেওয়া এবং তার সেখানকার কোঅপারেশন, সেই নিয়ে আপনি বিস্ফোরক কথা বলেছেন এর আগে। আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি খুব ভাবনা চিন্তা করে স্ট্র্যাটেজিক্যালি দিলীপ ঘোষের এই সিদ্ধান্ত? আপনি অনেক জায়গাতে আপনার নিজস্ব যুক্তি দিয়েছেন
যে আপনার মনে হয়েছে যে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য কার কি পারমিশন দরকার, কি দরকার না দরকার। কিন্তু রাজ্যের যখন যে সেন্সিটিভ সময় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমার এখন মনে হচ্ছে এই বিগত আপনার ইন্টারভিউগুলো শুনে যে আপনার মুভমেন্টটা হঠাৎ করে নয়, আপনি ভাবনা চিন্তা করেই দীঘাতে গিয়েছিলেন। এটা কি ঠিক? না, এত বড় একটা প্রোগ্রামে যাব যেটা রাজ্য সরকার আয়োজন করছে, চিন্তাভাবনা না করে চলে যাবো এরকম তো নয়। এটা দীঘা বেড়াতে যাওয়া বা নিমন্ত্রণ রক্ষা করা নয়। বিতর্কিত বিষয়ও ছিল, কিন্তু আমি কোনো বিতর্ককে কোনো পাত্তা দিই না, যেটা ঠিক মনে করি সেটা করি। আমি বুঝতে পারছি না, এখানে অনেকে হয়ে হয়ে রয়ে করছে। আমি 30 তারিখ দীঘা চলে যেতে মনে হচ্ছে বিজেপিটা উঠেই গেছে। তো আমার মনে হয় না বিজেপি এত সস্তা। যারা বোঝে না বা তারা বিজেপির আদর্শ নীতি নিয়ে কোনো চিন্তা করে না, তারা এই ধরনের কমেন্টস করে আর করছে সেরকম লোকেরাই। হয়তো আমাদের পুরনো লোকেদের অনেকে মনে হয়েছে, এদের চেঁচামেচি দেখে মনে হচ্ছে এদের সত্যি সত্যি চলে যাচ্ছে নাকি, কনফিউজ। আর সেটা দূর হয়ে গেছে, দু একদিন হয়েও যাবে। তো সেই জন্য আচ্ছা, মন্দির কি ভারতবর্ষের বিতর্কের কেন্দ্র প্রথমবার হয়েছে? রাম মন্দির তৈরি করেছেন ওখানকার লোকেরা, সন্তরা। প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, সারা দেশকে আমন্ত্রণ করা হয়েছে, 750 বেশি ভিআইপি গেছেন, সব রঙের, সব রুচির, সব ভাষার লোকেরা গেছে। কেউ ওখানে রাজনীতি দেখেনি কি প্রধানমন্ত্রী মোদী বিজেপির লোক এসছে বলে, কেউ দেখেনি। লক্ষ লক্ষ লোক গেছে, যাচ্ছেও। তো সেখানেও ঠিক একই রকম নেগেটিভ প্রশ্ন ছিল, ওটা তো মন্দির কমপ্লিট হয়নি, ওই মন্দিরে তো জল পড়েছে, ওই মূর্তি এরকম কেন, সীতা কোথায়, কেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। যারা যাবে না তারা বাহানা খুঁজেছে, যায়ও নি। মমতা ব্যানার্জি যাননি, তিনি সৌজন্য দেখাতে পারতেন। ঠিক এই মন্দিরের ক্ষেত্রে আর এখন কোথাও যদি রাজনীতিক নেতারা যুক্ত হয়ে যান, সেটা বিতর্ক হবে না, হতে পারে। কাশী বিশ্বনাথ তো সরকারি পয়সাই হয়েছে, প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, লোকেরাও গেছেন, এখনও যাচ্ছেন, সবাই ভুলে গেছে কী ছিল, কে কী বলেছিল। কুম্ভ মেলা, কুম্ভতে মমতা ব্যানার্জি যে ধরনের ভাষা প্রয়োগ করছেন, মৃত্যু কুম্ভ বলেছেন, জল নোংরা, কমিউনিস্টরা বলেছে, ভয় দেখিয়েছে। মমতা ব্যানার্জির নেতারাই প্রথম গেছেন। রচনা ব্যানার্জির ইন্টারভিউ, অন্যদের ইন্টারভিউ দেখুন কত প্রশংসা করেছেন। এটা ভারতের লোককে কেউ আটকাতে পারবে না রাজনীতি দিয়ে, ধর্মের থেকে, ভগবান থেকে, এবং সফল হয়েছে। আর কিন্তু মমতা ব্যানার্জি কাউকে সাসপেন্ড করে দেননি, তুমি কেন গেছো আমার কথা না শুনে। আমি তো আরও মজা দেখলাম, কারোর সঙ্গে বসলে যদি গায়ে নোংরা লেগে যায়। কালকে আমার বন্ধু কল্যাণ ব্যানার্জি, খুবই পপুলার লিডার, তার একটা ছবি দেখলাম, তিনি গিয়ে যোগীজিকে একটা ফুল দিচ্ছেন, সেটা পোস্ট করেছেন। আচ্ছা, যোগীজি কে? তিনি বাংলার কে? তিনি তো ঘোর বিরোধী। তার সম্বন্ধে মমতা কি বলেন? ভোগী, যোগী, কি না বলেন। তারপরে আমি দেখলাম না কল্যাণ ব্যানার্জিকে তাড়িয়ে দিয়েছে। যারা ছোঁয়াছুতের রাজনীতি করে, সেই মমতা ব্যানার্জির পার্টির একজন সবচেয়ে সিনিয়র লিডার গেছেন। সাসপেনশন কোত্থেকে আসছে? আপনি কি এরকম কিছু ভাবনা চিন্তা মানে এরকম কিছু আপনার কাছে এসেছে যে আপনার বিরুদ্ধে বলছে সাংবাদিক, রাস্তার সাংবাদিকরা বলছে বিজেপি দিলীপ ঘোষকে কেন সাসপেন্ড করা যায়? আরে তুই কোন হরিদাস পাল? বিজেপি কাকে সাসপেন্ড করবে, কাকে রাখবে তুই ঠিক করবি নাকি? বিজেপি চালাবো তুই কে রে? ভিক্ষা করে খাস, বিজেপির দয়ায় বেঁচে আছিস। সে বিজেপি দিলীপ ঘোষকে সাসপেন্ড কেন পলিসি ঠিক করে দিচ্ছে, বিজেপি সংবিধান বানিয়ে দিচ্ছে। আপনি যার কথা বলছেন, যেই হোক হরিদাস না, আপনি সন্ময়দার কথা বলছেন। সন্ময় না, তার এক বন্ধু আছে আরো, যে আমার পেছনে 21 সালে ঘুরে বেড়াতো, লাখ 2 লাখ টাকা দিন ভিক্ষা চাইতো। তারা আজকে বড় বড় উপদেষ্টা হয়েছে, বিজেপি চালাচ্ছে তারা রাস্তায় দাঁড়িয়ে। কোনো বেটাকে আমি তোয়াজ করি না, কোনো বেটাকে পাত্তা দিই না। এই যারা বুদ্ধিজীবী, দেহজীবী, যারা মানে কি বলবো আমি, লোকের অন্নদাস, তারা বিজেপিকে জ্ঞান দিই। বিজেপি এত খারাপ অবস্থা হয়ে গেছে আজকে, 3 বছরের মধ্যে বিজেপি পাল্টে গেল ক্যারেক্টার। বিজেপিকে হিন্দুত্ব শেখানো হচ্ছে, বিজেপিকে ধর্ম রাজনীতি শেখানো হচ্ছে। এরাই একদিন আমার রামনবমীর মিছিলের বিরোধিতা করেছে, আজ সুযোগ বুঝে পাল্টি খেয়ে উৎকোচ নিয়ে বিজেপিকে জ্ঞান দিচ্ছে, আর বিজেপির পক্ষে একটা কথা বলছে না, কারণ এজেন্ডা ফিট করছে। করো, বহু লোক বহুভাবে কামায়, দেহ বিক্রি করে লোক পয়সা কামায়। বিজেপিকে জ্ঞান দেওয়ার অধিকার কে দিল? 250 লোকের বলিদান বাংলায় দিয়েছি আমরা, আমাদের মতো বহু কার্যকর্তা জীবন দিয়েছি। তোমরা তো কাল এসে পরশু চলে যাবে, তোমরা পলিসি ঠিক করে দিচ্ছ। এরা আমার কর্মীদেরকে কনফিউজ করছেন, এদের সঙ্গে আর কিছু লোক করছেন, এদেরকে চিনে রাখা উচিত। এরা সবচেয়ে বড় শত্রু বিজেপির। কিন্তু দিলীপ দাই, মানলাম কিছু মানুষ এসে বিজেপিকে কনফিউজ করছে, আপনি বলছেন তারা বিজেপির পলিসি ঠিক করছেন, তারা বিজেপিকে হিন্দুত্ব শেখাচ্ছেন। আপনাকে হিন্দুত্ব শেখানোর দরকার নেই, এটা আপনি ডে 1 থেকে রয়েছেন, আপনি সংঘ ব্যাকগ্রাউন্ডের রয়েছেন, সেখান থেকে আপনি বিজেপিতে এসছেন, দায়িত্ব পালন করেছেন। কিন্তু আজকে একটা কথা, আমি এর আগে আপনি বলেছেন যে রাম মন্দির নিয়ে অনেক জায়গায় বিতর্ক হয়েছে, কাশী বিশ্বনাথ মন্দির নিয়েও বিতর্ক চলছে, তা বলে কি সেখানে কেউ যাচ্ছেন না? রাম মন্দিরে কি প্রধানমন্ত্রী উদ্বোধন করেননি? এই কথাটা আমি শুনেছি ঘটনাচক্রে যখন আপনার সঙ্গে ইন্টারভিউ বসছি, তার আগে আপনি আরও 2-1 সংবাদ মাধ্যম ইন্টারভিউ দিয়েছেন, সেগুলো আমি দেখছিলাম, শুনছিলাম। কিন্তু আমার পাল্টা একটাই প্রশ্ন আসছে যে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, আর তার সঙ্গে দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার দিলীপ ঘোষের কাছে এক, মানে এটা কি দিলীপ এক দেখি
মমতা ব্যানার্জি উদ্বোধন করলেন কি মোদি করলেন, আমার কিছু যায় আসে না। সেখানে দিলীপ ঘোষ হিন্দু হিসাবে যাবে আর মন্দিরে ঠাকুরের কাছে মাথা নত করবে। কে পুণ্য পেলে, কে পয়সা করলো, আমার বইই গেছে। না, কিন্তু দীঘার তো এই সেন্টার নিয়ে তো এখন কোনো সেরকম রক্তক্ষয়ী সংগ্রাম হয়নি কখনো। সংগ্রামই করতে হয়, মন্দির করতে হলো নাকি? ব্রিটিশ আমলে, পাঠান আমলে, মুঘল আমলে তখন আমাদের প্রাচীন মন্দির ভাঙা হয়েছে। তারপরে সোমনাথ মন্দির হয়েছে, যে বর্তমান সোমনাথ মন্দির, তার সঙ্গে তো পুরনো সোমনাথ মন্দির কী সম্পর্ক? সে সংঘর্ষ হয়েই গেছে। আজ তাহলে আর কোনো নতুন মন্দির হবে না, তাহলে রক্ত খাওয়াতে হবে নাকি? কে বলেছে এই কথা? না না, নিঃসন্দেহে প্রত্যেকটি বাড়িতে মন্দির আছে। খালি অযোধ্যাতে 5000 মন্দির আছে বাড়ি বাড়িতে। প্রত্যেক হিন্দুর মনের মধ্যে মন্দির আছে। তার পয়সা হলে সে দেউল তৈরি করে, পুণ্য হয় বলে করা হয় এটা। তাহলে কার কি বলা যাচ্ছে? আপনি মনে করছেন তাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনেও মন্দির রয়েছে, তারও মনে তিনিও হিন্দুর মন্দির জন্য হয়নি। উদ্দেশ্য। দিলীপ ঘোষেরা লড়াই করে তাকে হিন্দুত্ববাদী করেছে। আমার নেতারা সংকুচিত মানসিকতা থেকে ভাবছে আমার কি হবে। আরে মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী একজন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন তো প্রো হিন্দু হয়ে গেছেন। কিছু হয়নি। এই যে আপনি বলছেন যে মন্দির তৈরি করেছেন আমি তিনি, কি বলছি, আজকে হিন্দুত্বের চাপে ওনাকে মন্দির রাজনীতি করতে, বিজেপির তো হিন্দু রাজনীতি, মন্দির রাজনীতি বিজেপি করে, ওনারাই বলেন। সেই মন্দির কেন উনি বানাচ্ছেন? আজকে হিন্দুত্বের কথা না বলে পশ্চিমবাংলায় ভোট পাওয়া যাবে না, হিন্দু সমাজ তাকে ব্রাত্য করে দিচ্ছে। আমরা রামনবমী করে এসেছি, আমি তো 10 বছরের বেশি করছি, 15 বছর করছি, সে 10 সাল থেকে। রাম মন্দিরের নিয়ে বাংলায় রাম নাই, বিজেপির রাম আলাদা, বাংলায় এরকম শোভাযাত্রা হয় না, অস্ত্র নিয়ে কেন, অনেক প্রশ্ন হতো। দিলীপ ঘোষ তখন বিজেপি করতো না, হিন্দু জাগরণ মঞ্চ করতো। এই রামনবমী শোভাযাত্রা আমি শুরু করি, তখন ছোট ছিল, এখন হাজার হাজার হচ্ছে। আজকে মমতা ব্যানার্জির লোকেরাও রামনবমী শোভাযাত্রা করছে, রামের পুজো করছে। এর চেয়ে নৈতিক বিজয় কী হবে বিজেপির? আজ উনি রাতারাতি যদি করে দেন, তাকে মেনে নেবে হিন্দুপন্থী বলে? না, তাহলে আপনি সেই নৈতিক জয়ের ক্ষেত্রে আপনি সেই নৈতিক জয়ের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন তাহলে দীঘা? আমি আমার নৈতিক জয় মনে করি এটা, যে মমতা ব্যানার্জিকে আমার ইস্যুতে নিয়ে এসি। যারা বুঝতে পারছে না হঠাৎ বিজেপি, তাদের অসুবিধা আছে। কিন্তু সেটা তো প্রকাশ্যে সুকান্ত মজুমদার বলছেন যেটা আমাদের স্ট্যান্ড ছিল না। মমতা ব্যানার্জিও তাই বলেছেন, আমরা রাম মন্দিরকে মানি না। তাদের রাম মন্দির হয়নি, পার্টিকে ঘোষণা করেছে, ছিল না কেন বলছেন? আমাদের স্ট্যান্ড নেই, আমরা যাবো না, পার্টি বলেছে? বলতে পারে বিজেপি কোনোদিন? সুকান্ত মজুমদার তারপর বলেছিলেন। পরে কেন বললেন? আগে আপনাকে জানানো চ্যালেঞ্জ হয়নি? করছি না, ভারতীয় জনতা পার্টি আমাকে এসে কয় গৌ কেন বলেনি পার্টি? কারণ পার্টি এটা বলতে পারে না। ঠিক আছে, কেউ যাবে না যাবে, মানে অসমর্থিত হবে, তাকে আমরা যাচ্ছি না। আমার দম আছে, ভগবানের কাছে যাও, তাই গেছি। আমি কোনো দায় বাঁধি না যে আমার গায়ে কাদা লেগে যাবে, আমি অমুক হয়ে যাব। যাদের রংটা কাঁচা না তারা ভয় করে। দিলীপ ঘোষের রং একদম পাক্কা। মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন, যে বুকে হাত দিয়ে বলুন দিলীপ ঘোষ টিএমসি করবে, উনি মাথা নাড়বেন, সম্ভব নয়। যাদের মধ্যে কনফিউশন, যারা মান্থলি কেটে রেখেছে টিএমসি আর বিজেপিতে, তাদের কথা কি যায় আছে? যেমন মমতা ব্যানার্জি মন্দির তৈরি করলে তাকে হিন্দুত্ববাদী বলবে না, তত এক গলায় দাঁড়িয়ে এই লোকগুলো যদি বিজেপি করে না, তাকে কেউ বিজেপি বলবে না। কিন্তু এটা তো আপনি যেটা বলছেন, তাহলে অনেকে তৃণমূল থেকে এসেছেন সেই সময়তে। আপনি একসময় বলেছিলেন দরজা বন্ধ, আবার আপনিই বলেছেন যে পরবর্তীকালে যে না, দল বাড়ছে, সেক্ষেত্রে লোক দরকার, যারা আগে যে পার্টির লোক থেকে আকাশ থেকে পড়েছে, সব তো ভিন্ন পার্টির লোকেরা, ভিন্ন পার্টি এসেছে, সব পার্টি এভাবে বাড়ে, আমরাও বাড়িয়েছি। তাহলে আপনি এখন তাদেরকে অ্যাকসেপ্ট করছেন না কেন? তারা আপনার দীঘা যাওয়াটাকে কে দিয়েছে এদেরকে? নেতা কে বানিয়েছে? আপনি বানিয়েছেন। 19% ভোট হওয়ার আগে কোন বেটা এসেছিল? 19টা সিট, 41% ভোট যখন বিজেপি সিকিউর করেছে, তখন মহাপুরুষরা এসেছেন। আবার অনেক মহাপুরুষ আবার মানে কি বলে রিটার্ন টিকিট কেটে রেখেছিলেন, তারা চলেও গেছেন। নাচছেন কার ঘাড়ের উপরে? আজকে সিকিউরিটি নিয়ে ঘুরছেন, বড় ডায়লগ মারছেন। তার জন্য দিলীপ ঘোষ এবং 250 কর্মী রক্ত আর জল আছে। তার মধ্যে অনেকে আছেন এক কোনায় বসেছিলেন, এখন ঝাঁপিয়ে পড়ছেন। কাউকে বোতল পাঠিয়ে দিলে বলে, কাউকে বান্ডিল পাঠিয়ে দিলে বলে দিলীপ ঘোষের বিরুদ্ধে। কিছু যায় আসে না আমার। দিলীপ ঘোষ যা করছে করবে, আগামী দিনেও করবে। তা যদি বিজেপি না করতে হয়, ওকে, দিলীপ ঘোষ লোকে হিন্দু হিসাবে জানে, বিজেপির সমর্থক কার্যকর্তা হিসেবে জানে, এই পরিচয় আমার থাকবে শেষ দিন পর্যন্ত। বিজেপির সাধারণ কর্মী সমর্থকেরা তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনার কাছে কি খবর আছে? দেখুন, যা কিছু চলছে এখন সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আমি যেটা বলেছিলাম যে আমি ভাই ফেসবুক মানি না, ফেস টু ফেস মানি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু হয়েছে, 4-5 দিন হয়ে গেল। দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়াতে দিলীপ ঘোষকে 2-3 বছর ধরে বিজেপি টিএমসিতে পাঠানো হচ্ছে। 21 সাল থেকে একবার কুণাল ঘোষের সঙ্গে ছবি বেরিয়ে গেছে, দিলীপ ঘোষ চলে গেল ওখানে। আরে কে নিয়ে যাবে যাদের সমাজে কোনো ক্রেডিবিলিটি আছে? একবার ববি হাকিমের সঙ্গে ফটো বেরিয়ে গেল, চলে গেল বিজেপি দিলীপ ঘোষ। আবার 30 তারিখ চলে যাচ্ছে, গত 21 জুলাই গেল একবার, আবার 21 জুলাই নাকি যাবে। তারিখ পে তারিখ চলছে।
দিলীপ ঘোষ কিন্তু ওখানেই আছে। কিন্তু দিলীপ দা, এটা তো ঠিক আজ যে social শাসক দলের media সঙ্গে যে আপনার trend, সবথেকে ভালো সম্পর্ক, হ্যাঁ? এটা তো ঠিক। শাসক দলের সঙ্গে মোটামুটি শাসক কেন? সৌজন্যের আমার সম্পর্ক সঙ্গে সবথেকে ভালো আপনার সুজন বেশি। চক্রবর্তী সম্পর্ক আছে, বিকাশ ভট্টাচার্য আছে, প্রদীপ ভট্টাচার্য আছে, সোমেন মিত্রর সঙ্গে ছিল, পঙ্কজ ব্যানার্জির সঙ্গে ছিল। নাম বলুন যত বড় নেতা। মান্নানদা, আমি গিয়ে এইসব লোকের পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, আশীর্বাদ চেয়েছি। ওই পার্টির আরও অনেক সিনিয়র লিডার আছে যারা পপুলার নয়, তার সঙ্গে আমার সম্পর্ক। আমি বাড়ি যাই, তার জন্য কে কী বললো দিলীপ ঘোষের ঘন্টা। না, দিলীপ, আমি বলছিলাম যে দিলীপ ঘোষের এই ঘটনাতে, এই প্রতিক্রিয়াতে মানে সাধারণ যারা কর্মী সমর্থক তাদের কিরকম কি রিয়াকশন? আপনি বলছেন কর্মী সবটাই সোশ্যাল সমর্থকরা মিডিয়ায়। হয়েছে না, দিলীপ আমি ঘোষকে বলিনি দেখে। সোশ্যাল মিডিয়ায় সবটা নয়। যে ছবি আমরা কদিন আগে দেখলাম ভয়ঙ্কর, যে আমরা দেখছি মারামারি, হাতাহাতি, মেদিনীপুর থেকে সেই খবর এসছে, সেই ভিজুয়াল আমাদের কাছে এসছে, আমরাও ব্রেকিং নিউজে দেখালাম। কারা? তারাও কারা? তারা 3 বছর আগে ওরাই টিএমসির পতাকা নিয়ে মারামারি করে দিলীপ ঘোষের সঙ্গে এখনো করতে এসছে। তারা উপরটা বললাম না একটু হোয়াইট ওয়াশ হয়েছে, ভেতরে সবুজ রঙই আছে। আমি চ্যালেঞ্জ করছি, হঠাৎ বিজেপি সব দিলীপ ঘোষ এইসব লোকের উপর দিয়ে হেঁটে গিয়ে বিজেপি দাঁড় করিয়েছে, আগামী দিনে তাই করবে। আমার গাড়ি কতবার ভেঙে হয়েছে আপনারাই দেখিয়েছেন হয়তো বিভিন্ন চ্যানেলে। আমার কর্মীরা মজা করে বলতো যে গাড়িটা কিনতে যা খরচা হয়েছে না, রিপেয়ারিংতে যে বেশি হয়েছে। তাতে দিলীপ ঘোষ আটকে আছে নাকি? আর যারা গাড়ি ভেঙেছিল তারা আমার ঝান্ডা ধরে আমার পার্টিতে এসেছে, নাম নিয়ে বলে দেবো, সিরিজ। আর যারা যত বড় নেতা তত বেশি আমার উপর অত্যাচার করেছে, তত বেশি টিএমসি বিজেপি কর্মীকে হত্যা করেছে, তাদের গায়ে রক্ত লেগে আছে হাতে। মমতা ব্যানার্জি নিজের ইঁট মারেনি আর তলোয়ার চালায়নি, এরা দাঁড়িয়ে থেকে আমাদের গাড়ি ভেঙেছে, আমাদের কর্মীদের মেরেছে। কিন্তু যখন এসে গেছে সব বিবাদ শেষ। শত্রু মিত্র এত হালকা হয় নাকি? কাল আমার পার্টিতে এলো, আমার মিত্র হয়ে গেল, পরশু দিন আমাকে কেস দিয়েছে, মেরেছে, পরশু আবার বিয়ে চলে গেল বিজেপিতে, আবার শত্রু হয়ে গেল। দিলীপ ঘোষ এত সহজে শত্রু মিত্র ভেদ করেন। যাকে শত্রু মনে করে, আমি রাজনীতিতে কাউকে শত্রু মনে করি না। যাকে মিত্র মনে করে আমার সারা জীবন মিত্র, ও বেটা মানুক আর না মানুক। যারা চলে গেছে তাকে আমি বন্ধুই মনে করি, সে যে পার্টিতে থাক। আর রোজ ক্লাব পাল্টায়, এখানে পার্টি পাল্টায় ফুটবল ক্লাবের মতো। তার জন্য কি আমার নৈতিকতা, আমার নীতি, আমার আদর্শ, আমার প্রিন্সিপাল পাল্টে যাবে নাকি? তো দিলীপ দা, আপনি যে বারবার করে বলছেন যারা অন্য জায়গা থেকে এসছে, আপনি একবার বলেছিলেন যে অন্য গাছের ছাল যতই দাও গাছে লাগে না, কিন্তু এই প্রমাণ হলো কি না? না, কিন্তু সবাই তো যায়নি, সবাই চলে গেছে, চলে যায়নি। বিরোধী দলনেতার জায়গায় শুভেন্দু অধিকারী অ্যাক্টিভলি রাজনীতি করছেন, তিনি দায়িত্ব নিয়ে একা মুভমেন্টে যাচ্ছেন, তিনি ধুলিয়ানে যাচ্ছেন, মুর্শিদাবাদ যাচ্ছেন, সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন। লক্ষ লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি তিনি মানে যুদ্ধ ঘোষণা করেছেন। লক্ষ লক্ষ লোক এসছে, আপনি এক দুজনের উদাহরণ দিচ্ছেন। সৌমিত্র খাম এখনো পর্যন্ত রয়েছেন দলে। কোথায় আছেন তিনি জিজ্ঞেস করুন তো। আর কালকে কোথায় যাবেন জানেন উনি? উনি নিজে বলছেন আমি তো 3টা পার্টি চেঞ্জ করেছি। দিলীপ ঘোষ বলেনি পার্টি পাল্টেছি বা পাল্টাবো। যাদের অভ্যাস আছে তারাই পাল্টায়, আমরা এখন অভ্যাস করতে পারিনি। সাধারণ কর্মী সমর্থকদের কথা বলছিলাম, আমি বলছিলাম যে আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো তরোয়াল চালায়নি, নিজে তো ইট ছড়িনি, রক্তগঙ্গা বওয়ায়নি। মানে আপনার চোখে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে অবস্থানটা কোন জায়গাতে আজকে? মমতা ব্যানার্জি তার জায়গায় আছে, দিলীপ ঘোষের কিছু যায় আসে না, উনি কোথায় থাকলেন না থাকলেন। আমি কোথায় আছি সেটা বলতে পারি আমি। আজ যে দুর্নীতি টিএমসির নামে গন্ধ আছে, মমতা ব্যানার্জির নামে কেউ কেস করতে পেরেছে? পারেনি। কার নামে করেছে? যারা তার আঁচলের তলায় থেকে খেয়েছে, যারা তার মানে আপনার চোখে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম মানে ক্লিন ইমেজ। আমি কি বলবো, দিলীপ ঘোষ বললে কি যায় আসে? যারা বসে তারা জিজ্ঞেস করুন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো দুর্নীতির কেস, কোনো ক্রিমিনাল কেস আছে? তার নাম করে যেমন ভাঙিয়ে খেয়েছে, তার নাম হয়ে খুন করেছে, লুট করেছে। এটা তো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেন যে আমার আঁচলে থেকে অনেকে আমি তৈরি করে দিয়েছি, আমার আড়ালে লোকে চুরি করছে, সব দায় আমার, সব চুরি আমি করছি। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। ঠিকই বলেছে তো, আমি বলছি 100 বার ঠিক বলেছেন উনি। যাদেরকে বলেছে তারা বলুক, গায়ে গু লেগে আছে। দিলীপ ঘোষকে যেন চ্যালেঞ্জ না করে কেউ। দিলীপ ঘোষ, আমি আজ সকালে বলেছি আমি ন্যাংটা, সবাইকে ন্যাংটা করতে পারি, কিচ্ছু যায় আসে না আমার। দিলীপ ঘোষ এরকম এসছে সেরকম, খালি হাতে এসছে খালি হাতে যাবে। বাকি যে জিজ্ঞেস করুন কবে রাজনীতি শুরু করেছিল, আজকে কি কামিয়েছে। সেটা আপনার দলের, আপনি যাদের নাম তার বলছেন দলে ছেড়ে দিন, তারা বলছে আজ যে আমার দিলীপ দলে ঘোষ আছে, কাল প্রচুর থাকবে। প্রপার্টি বানিয়ে রেখেছে, দিল্লিতে এত কিছু, ওখানে এত কিছু, এত সমস্ত লম্বা তালিকা দিচ্ছে তারা। আমি বলেছি আমি দানপত্র করে দিলাম, তোমাকে নিয়ে নাও, সব নিয়ে নাও, যা পেয়েছো দিলীপ ঘোষের বলে নিয়ে নাও। ও বলতে পারবে কাল ভিখারি হয়ে যাবে সব। আর কোথার থেকে টাকা আছে কি আছে দিলীপ ঘোষ জানে, আমি মুখ খুলি না, আমার কি যায় আছে, আমার দরকারও নেই। যারা ওইখানে দোকান বন্ধ হয়ে গেছে, এখানে দোকান খুলেছে, মাল একই বিক্রি করছে, এটাই সমস্যা। তো দিলীপ দা, মনে হচ্ছে যে এই অহেতুক এই কন্ট্রোভার্সিটা না হলেও চলতো। কিসের কন্ট্রোভার্সি? সত্য কথা বলেছি, কন্ট্রোভার্সি কি যায় আছে? মানে আপনার মনে হচ্ছে যে দীঘার এই কালচারাল সেন্টারে না গেলেও তো চলতো। কি কন্ট্রোভার্সি বলে কোনোদিন কোনো কাজ করেনি। দিলীপ ঘোষ মন মুখ এক আছে,
কারোর সঙ্গে দ্বিচারিতা করে না, যা করে সামনের সঙ্গে। ধর্ম নিয়ে দ্বিচারিতা দিলীপ ঘোষ করবে না। কাল টুপি পরে ইফতার করেছো, আজকে জয় শ্রীরাম হচ্ছে, মেনে নেবে লোক? এটা আপনি শুভেন্দু অধিকারীকে বলছেন? আমি জানি না, ডজন নেতা আছে, আপনি নাম বলুন, আমার কি যায় আসে? কোনো বেটাকে তোয়াক্কা করে না দিলীপ ঘোষ, কারো দাওয়াই খায় না। আমি 1000 লোককে নেতা বানিয়েছি, আমার নামে করে খাচ্ছে সবাই। বলো দিলীপ ঘোষ খেয়েছে, কারো কাছে হাত জোড়ো করেছে, কারো বাড়িতে পরিক্রমা করেছে, কোন নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, দিল্লি থেকে কলকাতা, যে কোনো পার্টির লোক। বহু নেতা আমাকে ফোন করেছে, দাদা কেন্দ্র থেকে এটা করিয়ে দাও, বলিয়ে দাও। যদি আমার দ্বারা সম্ভব সেটা আমি করার চেষ্টা করেছি। দাঁড়িয়ে বলুক, সব পার্টির সব নেতাকে চ্যালেঞ্জ করছে, আপনাকেও চ্যালেঞ্জ করছে, আপনি রিপোর্টার দেখান একটা দিলীপ ঘোষের বিরুদ্ধে। এটা দিলীপ ঘোষ বলতে পারে, কোনো বাপের বেটার হিম্মত নেই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বলে। আর আমি শেষ দিন পর্যন্ত বলো, আমার পার্টি কী বললো, আমার সংঘ কী বললো, বয়ে গেছে। আমি পাবলিকের সামনে একদম ক্লিয়ার অ্যান্ড কাট। অনেকেই বলছেন যে পুরীতে হচ্ছে শ্রীক্ষেত্র, আর দীঘাতে বোধহয় দিলীপ দাস স্ত্রীক্ষেত্র তৈরি করে দিয়ে এলেন। জানি না, দিলীপ দা হয়তো যাবেন না, হয়তো তিনি তার স্ত্রীর জন্য টিকিটের বন্দোবস্ত করে দিয়ে এসলেন। আরে যারা ভিখারি, দিলীপ ঘোষকে জোর করে পার্টি দাঁড় করিয়েছে, আমি তাকে এমএলএ দিচ্ছি, এমপি দিচ্ছি। যারা নিজেরা জিততে পারে না, ইলেকশনের সময় টিকিট পার্টি চেঞ্জ করে টিকিটের জন্য, তারা দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ করছে। দিলীপ ঘোষকে জোর করে লড়ানো হয়েছে। এবার বলেছিলাম আমি টিকিটও চাই না, রাজনীতিও করবো না, দাম আছে কারো বলার? দিলীপ ঘোষ বলেছে, পার্টি বলেছে আমি সৈনিক হিসেবে লড়াই করেছি, রেজাল্ট আমি আগে জানতাম। জিজ্ঞেস করুন যারা আমাকে বলেছে, পার্টির লোকেরা বলা হিম্মত হয়নি, যে আরএসএস লোকেরা আমাকে পাঠিয়েছে তাদের দিয়ে বলানো হয়েছে। আমি ছোটোবেলা থেকে 55 বছর ধরে আরএসএসের কাজের সঙ্গে যুক্ত, কখনো না বলিনি, কখনো না বলিনি। আর সঙ্গে যিনি বলবে অনেক হয়েছে, বাড়ি চলে এসো, পেছনে ঘুরে তাকাবো না, সেটা আপনি এখনো বলছেন? তখনও বলেছি। 10 বছর আগে এই মন নিয়ে এসেছিলাম, 10 বছর পরে রাজনীতি থাকার পরে গায়ে কালি লাগতে দিনই, সেই মন নিয়ে আছি। খালি হাতে এসেছি, খালি হাতে যাবো। দিলীপ দা, আপনি না হয় বলছেন যে আপনি আপনার স্ট্যান্ডে ক্লিয়ার, আপনি কাদে লাগতে দেননি, কিন্তু সেই সমস্ত মানুষরা যারা তৃণমূল, যারা বিজেপিটা করে আপনাদের দেখে করেছেন এবং তারপর তারা ঘরছাড়া হয়েছেন, মার খেয়েছেন, আজকে দেখুন হিন্দু হওয়ার জন্য বাড়ি বাড়ি পোড়ানো হচ্ছে ওদের সঙ্গে। তারা এখন ঘরছাড়া হয়েছে, ঘরছাড়া কে করেছে এটা আগে জিজ্ঞেস করুন। কে করেছে? আজকে মায়ে কান্না কাঁদছে না, ওই লোকগুলোই ঘরছাড়া করেছে। আমি নাম বলছি, অর্জুন সিং আমাদের কত কর্মীর বাড়ি ভেঙেছে জিজ্ঞেস করুন, কত কর্মীর হাত পা ভেঙেছে। এবং ও বিজেপিতে এলেও আমাদের লোকেরা মার খায়, ও টিএমসিতে গেলেও আমাদের পুরনো কর্মীরাই মার খায়। ও কি খায় আমি জানি না। কিন্তু আপনি তখন আটকাননি কেন? না, আপনি তাহলে আটকাননি, তখন আপনি তো ক্ষমতায় ছিলেন, দীর্ঘদিন ধরে দায়িত্বে ছিলেন, তাহলে আপনি সেই সময়তে আটকাননি কেন যে না অর্জুন সিংদের ঢুকতে দেওয়া হবে না? কিনা তাহলে দিল্লি থেকে জয়েন করতে হয় কেন? কলকাতায় জয়েন করতে পারতো। বহু নেতার সম্বন্ধে আমি বলেছি, কাজ যদি করতে হয় কলকাতায় জয়েন করো। আর যারা দিল্লি জয়েন করেছে না, দিল্লি থেকে টিকিট কেটে সেটা অন্যদিকে চলে গেছে। এগুলো বলি বলে আমার বড় নেতারা খুব কষ্ট পান আমার কথায়। পলিসি নয়, বাস্তব। এটা দিলীপ ঘোষের দুঃখ নয়, আমার হাজার হাজার কর্মী যারা মার খেয়ে রক্ত জল করে পার্টি দাঁড় করেছেন তাদের কষ্ট। তাদের এই সেন্টিমেন্টের উপর পা দিয়ে আমি হাঁটতে পারি না। তাদের সঙ্গে ছিলাম, আছি। আর ওরা জানে দিলীপ ঘোষকে। কিন্তু তাদের সেন্টিমেন্টের উপরে পা দিয়ে হাঁটা হবে না যদি এরকম একটা ভিডিও ভাইরাল হয়, আপনি বসে রয়েছেন সস্ত্রী, পাশে মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন, আপনারা একসঙ্গে কথা বলছেন, সৌজন্য বিনিময় করছেন, হাসাহাসি করছেন, তাতে কারোর ইমোশনে সেন্টিমেন্টে ধাক্কা পড়বে না, আঘাত হবে না? আমার কর্মীরা এত ছোট নয়, তারা রক্ত জল দিচ্ছে আমার সঙ্গে। আর দিলীপ ঘোষ এরকম হাঁটে না, সমানে হাঁটে সবার সঙ্গে, কাঁধে কাঁধ দিয়ে। আমার কর্মীরা খুশি হয়েছে যে পার্টিতে একটা নেতা আছে যাকে মমতা ব্যানার্জি নিজের সমান মনে করে, বাকিদেরকে তো এখানে মনে করে। কোনোদিন কাউকে বসিয়েছে কাছে মমতা ব্যানার্জি? কাকে গাড়ি অবধি ছাড়তে আসে? প্রাইম মিনিস্টারকেও যায় না। দিলীপ ঘোষ কি হনু হ্যাঁ? ও জানে দিলীপ ঘোষ ট্রান্সপারেন্ট আছে, উপর নিচে সমান আছে। নাহলে আমাকে কেন ডেকে পাঠে? আমি তো ভেবেছিলাম উনি তো চলেই গেছেন, যাবো, প্রোগ্রামই শেষ হয়ে গেছিলো উদ্বোধনের। আমি তো উদ্বোধনে থাকিনি, যেহেতু আমাকে ডেকেছে সরকার, আর যেহেতু ভগবান আছে আমি মাঠে ঢুকে আছি। সারাদিন হরিনাম সংকীর্তনে ছিলাম। আমি গেলাম, দেখি উনি আমার জন্য বসে আছেন। আমি জানি না আমার সঙ্গে ছবি তুলবেন বলে কিনা, বা আমাকে বিতর্কে ফেলবেন কিনা, আমার কিচ্ছু যায় আসে। আমার মনে কাদা নেই। উনি ডেকেছেন, বসিয়েছেন, আমাকে বললেন ম্যাডাম ডাকছেন। কোন ম্যাডাম? বলে সিএম ম্যাডাম আছেন। তো উনি কী করছেন এখানে? তো একজন ডাকছে, আমি সপরিবার গেছি, ওখানে যাবো না? এত ছোট লোক দিলীপ ঘোষ নেই। তারপর যাওয়ার পর কি হলো? উনি ডাকলেন, আমাকে নিয়ে গেলেন, বসালেন। আমি গল্প করে এটাই বললাম যে এত বড় তো মন্দির করলেন, ভিড়ও তো হবে। দীঘার টুরিস্ট স্পট, হাজার হাজার লোক আছে, সামলাবেন কি করে? কোনো অভিজ্ঞতা নেই আমাদের এত ভিড়। মানে তিরুপতিতে লোক পাঠান, ট্রেনিং নিয়ে আসুক কী করে চালাতে হয়, এটা বললেন। তখন আমি ওনাকে সাজেশন দিচ্ছি। উনি বলেন হ্যাঁ, এটা ভালো কথা হতে পারে, আমরা ভাবছি। আমার কি বলার আছে? আর চলে এলাম। উনি আমাকে ছাড়তে এসছেন। না হাঁটতেন উনি, কি বয়ে গেছিল? ভিডিও কি দিলীপ ঘোষ লুকিয়ে করেছেন? রাত্রে অন্ধকারে গেছে,
নাকি বারে হোটেলে গিয়ে মিট করেছে? না, ওখানে কি কুণাল ঘোষ ছিলেন বা আরো অনেকে ছিলেন যারা ভিডিও করছিলেন? মন্ত্রীরা ছিলেন। দায়িত্ব দিয়েছিল অরূপকে আমার রিসিভ করার, সে বাইরে আমাকে অরূপ রিসিভ করলেন, তিনি মন্ত্রী হিসাবে আমার বন্ধুও বটে, আমার কোনো আপত্তি নেই, আমি সবাইকে বন্ধু মনে করি। পরে হয়তো বন্ধু বললে হয়তো উনি যে চোর বোঝা যাবে, এটা এরকম নয়। দিলীপ ঘোষ বিধানসভার ভিতরেও বলেছে, বাইরেও বলেছে, রাস্তায় বলবে, কোনো দায় নেই দিলীপ ঘোষের। আমি যেটা অন্তর বলে ওটাই করি, আর এটা আমাকে আরএসএস শিখিয়েছে। দিলীপ দা, একটা কথা আমাকে বলুন, আমি কিছু কিছু বক্তব্য বাইট ইতিমধ্যেই ভাইরাল, সেগুলো নিঃসন্দেহে চালিয়ে ডাইরেক্টলি রিয়াকশন কিছু নেব, তবে তার আগে একটা কথা বলুন আমাকে। একটা ওয়াক অফ বিরোধী আন্দোলন জানিয়ে তুলকালাম চলল রাজ্যে, তুলকালাম, এর আগে শুধু নয় বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু তোষণ নিয়ে আপনি নিজে একাধিকবার কথা বলেছেন, আপনার দল কথা বলেছে, সবাই সরব হয়েছে। সাধারণ মানুষ যারা বিজেপি করে না, বিজেপির সঙ্গে যুক্ত নয়, তারা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ড নিয়ে প্রশ্ন করছে এরা কারা, এই স্পর্ধাই অডাসিটি পাচ্ছে কোত্থেকে? এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাসে গেরুয়া পতাকা খোলানো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। মুর্শিদাবাদ শামশেরগঞ্জে হিন্দুদের রাতারাতি বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, তাদের মন্দির ভেঙে দেওয়া হয়েছে। যেদিনকে দীঘায় এই জগন্নাথ কালচারাল সেন্টারের উদ্বোধন হচ্ছিল ঘটা করে, সেখানে অনেকে গিয়েছিলেন, ঠিক সেই সময়তে যাদের মন্দির ভাঙা হয়েছে তারাও সেখানে গিয়ে সেই ভাঙা মন্দির পুনরায় স্থাপন করা হয়েছে, সেখানে রিনোভেশনের কাজ চলেছে, সেখানে পুজো শুরু হয়েছে। অনেকেরই তো মনে হচ্ছে, আপনার দলের থেকে হোক, সাধারণ মানুষেরও, কর্মী সমর্থকরাও, যে কেন দিলীপ ঘোষের এরপরও মনে হচ্ছে যে এই মানুষগুলোর সঙ্গে বসা যায়, এই মানুষগুলোর সঙ্গে বন্ধুত্ব করা যায়, এই মানুষগুলোর সঙ্গে সৌজন্য বিনিময় করা যায় বা হাসাহাসি করা যায়, কেন মনে হচ্ছে না যে আমার শামশেরগঞ্জে যাওয়াটা বেশি জরুরি ছিল? দিলীপ ঘোষই দুটো সভা করেছে, কোনো বাপের বেটার হিম্মত নেই রাত্রে থাকে জঙ্গিপুরে, আমি গিয়েছিলাম, মালদায় আমি গিয়েছিলাম, সভা করেছি। কজন নেতা গেছে, ছবি তুলতে অনেকে যায়। আমি প্রশ্ন করতে চাই, যে প্রশ্ন করলেন না, যারা, যদি আমার পার্টির কেউ প্রশ্ন করবে না, তারা জানে দিলীপ ঘোষকে। টিএমসি থেকে বিজেপিতে আসার আগে পর্যন্ত ওর বাড়ি থেকে খাওয়া দাওয়া করা যায়, সঙ্গে বসা যায়, প্রণাম করা যায়, তখন যাত যায় না। যে ধান্দা হলো না এদিকে চলে এসে তার 14 পুরুষ উদ্ধার করবো, এটা কী ধরনের রাজনীতি? আর আপনি বলছেন দুদিনের আগের কথা, যখন সিএ পাস হলো, দাঙ্গা চলেছে এখানে একদম, তখন এই নেতারা কোথায় ছিল? 5 বছর আগে কে ছিল? কে রাস্তায় নেমেছে? মন্দির ভাঙা হয়েছে, বাড়ি পোড়ানো হয়েছে, ট্রেন বাস পোড়ানো হয়েছে, এই নেতারা কতজন ছিলেন রাস্তায়? আমি আপনাকে বলে দিচ্ছি, এই নেতারা হিন্দু মুসলমান দাঙ্গায় মুসলমানদের ত্রাণ দিতে গেছে। ছবি দেখাবো আপনাকে, যারা বড় ডায়লগ দিচ্ছে আমার বিরুদ্ধে, জিজ্ঞেস করুন। আমি বলিনি এমনি নাটা করে দেবো, অলরেডি আসতে আরম্ভ করছে বাজারে। দিলীপ ঘোষ চিরদিন হিন্দুদের সঙ্গে, তার আগে তো আমি হিন্দু সংগঠন করেছি, সিরিজ বলতে পারি দাঙ্গা, সিপিএমের আমল থেকে, দেগঙ্গা থেকে আরম্ভ করে, নলিয়াখালী থেকে আরম্ভ করে বহরমপুরের দাঙ্গা। কোথায় ছিলেন এরা তখন? কারামাচলের তলায় ছিলেন, তখন সেকুলার ছিলেন, তখন ইফতার করছিলেন টুপি পরে। দিলীপ ঘোষ তখনও হিন্দুদের সঙ্গে ছিল, চাঁদা তুলে চাল ডাল পাঠিয়ে পৌঁছে দিয়ে এসছে, আজও আছে। আর এখনও পর্যন্ত মালদার হিন্দুরা আমাকেই ডেকেছে সভা করতে, জঙ্গিপুরের হিন্দুরা আমাকেই ডেকেছে, কারণ আমাকে হিন্দু নেতা মনে করে, আর সভা করে এসেছে, আমার হাতে তলোয়ার দিয়েছে। সেটা মমতা ব্যানার্জি তার জায়গায় আছেন, তিনি সাপোর্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে? মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ আছে নাকি কিছু আপনার মনে হয়? তারপর সাপোর্ট। আমি বেশ কয়েকটা কথা বলছিলাম যে কিছু বক্তব্য, যদি আই এম শিওর যে দিলীপবাবু আমাদের পাশে বসে রয়েছেন, তিনি কথা বলছেন, তিনি এ ধরনের অনেক মন্তব্য, ইনফ্যাক্ট এমনও কিছু মন্তব্য রয়েছে যেগুলো আমি আর চালাচ্ছি না আলাদা করে বাড়তি করে, সেগুলো অত্যন্ত ব্যক্তিগত এবং যথেষ্ট আক্রমণাত্মক। আমার দৃঢ় বিশ্বাস উনি সেগুলো শুনেছেন, না হলে এই ধরনের রিয়াকশন আমি দেখেছিলাম যে আপনি নিজেই সেই রিয়াকশন আপলোড করেছিলেন যে কার্বলিক অ্যাসিড ছড়িয়েছি, বেশ কিছু সাপ গর্ত থেকে বেরিয়ে আসছে। তো এই ধরনের রিয়াকশন না হলে হতো না। আমি দুটো রিয়াকশন এই মুহূর্তে চালাবার বলবো আমার টিমকে, যে ঠিক একদিকে সুকান্ত মজুমদার, অন্যদিকে অন্য আরও একজন, এই ঘটনার প্রেক্ষিতে আসলে তাদের স্ট্যান্ডটা কি, তারা কি ক্লিয়ার করার চেষ্টা করছেন, একবার শোনাবো। দিলীপ দা যাবেন কি না ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না। দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে, মিষ্টি যাচ্ছে, ওনাকে দীঘায় নিমন্ত্রণ হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টারে, আর আমাদের কাছে নোটিশ আসছে, পুলিশের নোটিশ। তো কে হার্ডকোর আছে, কে তৃণমূলের সঙ্গে আছে, কে বিজেপি করছে, এটা তো মানুষ ঠিক করে নেবে।
প্রথম রিয়াকশন নিঃসন্দেহে সুকান্ত মজুমদার, যেটা আমি শুরুতেই বললাম যে পার্টি এন্ডোর্স করে না। রাজ্য সভাপতি যেটা বলে দিয়েছেন ওটাই শেষ কথা, এর কোনো রিয়াকশন হয় না। তার মানে আপনি রাজ্য সভাপতির কথা মানেননি? উনি বলে দিয়েছেন তো, কিন্তু উনি কি আমাকে বলেননি যাবেন না, এন্ডোর্স করে না, এটা তো আগে বলা উচিত কি না? আগে ওনাকে জানানো হয়, পার্টি কি নির্দেশ দিয়েছে, ফরমান দিয়েছে? আপনারা শুনেছেন কোথাও বিজেপি ঘোষণা করলো যাবে না মন্দিরে? এটা তো হতে পারে পার্টি হয়তো ভাবেই নিজে উনি কি দিলীপ ঘোষ বললেন চলে যাবেন। ব্যক্তিগতভাবে গেছেন, ব্যক্তিগত আমন্ত্রণ পেয়েছেন, ঠিক ঠিক কি না? তো উনি দুটো কথাই বলে দিয়েছেন, পার্টির নীতিও বলে দিয়েছেন আর কেন গেছে সেটাও বলে দিয়েছেন। আর অর্জুন সিং এর কমেন্ট নিয়ে কি বলবেন? আগে তো ওনার বাড়িতে মিষ্টির প্যাকেট আসতো, আমার বাড়িতে ফুল এলো তো পেট ব্যথা হয়ে গেল। আচ্ছা, দিলীপ ঘোষের উনি যে কেস আমার কথা জানি না, তার আগে তো উনি কেস দিতেন সবাইকে। বিজেপির যত কার্যকর্তা কেস খেয়েছে 4-5 বছর আগে ব্যারাকপুরে, সবকে অর্জুন সিং কেস দিয়েছে, আর পুলিশ কে বসবে কী কেস লিখবে উনি বলতেন। আজ উল্টো হয়ে গেল তো পেট ব্যথা। আচ্ছা, উনি বলছেন যে আমার কাছে ফুল এসছে, উনি কেস খেয়েছে। দিলীপ ঘোষ কি গরু চুরির কেস খেয়েছে, কয়লা চুরির কেস খেয়েছে, নাকি স্মাগলিংয়ের কেস খেয়েছে, নাকি বোম ভাঙার কেস পেয়েছে? 28টা কেস তো আমি দেখাতে হয় ইলেকশনে, লোকসভার সময় 28টা কেস আমার কাছে যা রেকর্ড ছিল আমি দেখিয়েছি, জানি না আর কত কেস আছে। তো ওনারা টিএমসিতে থাকলেন কটা কেস খেয়েছেন, আর আমাদেরকে কত কেস দিয়েছেন? যান ব্যারাকপুরে এক একটা কার্যকর্তাকে জিজ্ঞেস করুন, চোখের জল নিয়ে তারা ওকে জিতিয়েছিল। আর যেই বাড়ির সামনে দুটো বোম পেলেন, ঢুকে পড়লেন ওখানে গিয়ে আঁচলের তলায়, ধর্মতলায় বসেছিলেন যে নামটা ঘোষণা হবে লোকসভার, যেই হলো না আবার এখানে ঢুকে পড়লেন গেরুয়া চোলা পরে, এখন হিন্দু নেতা। আর ওখানে যখন ব্যারাকপুরে দাঙ্গা হয়েছে, শ্রমিক ভট্টাচার্যকে আমরা পাঠিয়েছিলাম, যান হিন্দুতে দেখা করুন, চালান ভিডিওটা দম থাকলে কী ভাষায় গালাগালি দিচ্ছে। আরে দিলীপ ঘোষের একটা চুল মাখা করতে পারবে না কেউ, সব রেকর্ড আছে, সবার ইতিহাস আছে, ভূগোল আছে, দিলীপ ঘোষেরও আছে। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে বলবো এই কথা, আসুক আমার সঙ্গে কেউ ডিবেট করুক, কেন আমাকে চুলকাচ্ছেন? আচ্ছা বলুন তো, এই লোকগুলোকে কি অথরিটি দিয়েছে বিজেপি কাকে তাড়াবে, কি করবে, মন্দিরে যাওয়া ঠিক কিনা, মসজিদে যাওয়া ঠিক খাওয়া? অনেক লোক মসজিদে এসি লাগিয়ে দিয়েছিল তখন, আমার আপত্তি নেই, যদি মনে হয় অন্য ধর্ম হিন্দুরা সবাইকে সমান মনে করে। তো আজ কেন? আমি কোনোদিন ইফতার খেতে যাইনি কারো বাড়িতে, আমার বন্ধু আছেন একাধিক মুসলমান বন্ধু, বাড়িতে সিমাই নিয়ে আসেন, আমরা যেমন প্রসাদ মাটি। আর এবারে ইকো পার্কের সকালবেলা যেমন জন্মদিন হলো আমার, সেরকম সিমাই পার্টি করেছি আমরা। রামনবমীর ওখানে পার্টি করি, বিজয়া দশমীর ওখানে মিষ্টি খাওয়া হয়, ওখানে দীপাবলির মিষ্টি খাওয়া হয়, ছট পুজোর মিষ্টি খাওয়া হয়। আমরা সেখানে সিমাই নিয়ে এসলাম, ওখানে নিয়ে সবাইকে খাওয়া। এটা দিলীপ ঘোষ করতে পারে, লুকিয়ে করি না আমি। দিলীপ দা, এই জায়গাতেই তো প্রশ্ন, মানে আপনার যে আদর্শ, এই যে বিচার, সবাইকে নিয়ে একসঙ্গে চলবো, সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখবো, এই আদর্শ বিচারটা কেন তাহলে আপনি, মানে আমি বুঝতে পারছি না যে এই বিচারটাই একদম গ্রাসরুট লেভেলে কেন গিয়ে সেখানে প্রতিফলিত হয় না? মানে এই বিচার নিয়ে কোনো প্রবলেম নেই, আপনি বলুন। আমাদের না, লোকে তো হিন্দু হওয়ার জন্য তো বাড়িঘর ছেড়ে দিয়েছে, এটা তো সব থেকে বড় ঘটনা। 71-এর পরে এই সময় এসে দাঁড়িয়ে এত বছর বাদে হিন্দু হওয়ার জন্য বাড়িঘর ছেড়ে যেতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস তো এই বিচার দেখায় না কখনো, তৃণমূল কংগ্রেস তো এই আদর্শ দেখায় না কখনো। তারা তো ডাইরেক্টলি হিন্দু করি না, আমি বিজেপি করি। অটল বিহারী বাজপেয়ী এসে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, আপনার কাছে ফটো থাকলে দেখান। ও তিনি আমাদের অ্যালায়েন্স ছিলেন বলে আজকে তিনি আমাদের শত্রু হয়ে গেলেন। আচ্ছা, মানে আপনি শত্রু মানেন না মমতা বন্দ্যোপাধ্যায়? কাউকে মানি না, মমতা কেন মানেন? আমার দেশের প্রত্যেকটি নাগরিক আমার ভাই, কারো বলার দম আছে এই কথা? মমতা ব্যানার্জিও বলতে পারবেন না, এটা হিন্দু বিচার বলে। সবার মধ্যে ভগবান আছে, আত্মা আছে, সেই জন্য আত্মীয়। হিন্দু বিচার বলে না যে মানে যারা অপরাধ করে, যারা দোষ করে, তাদেরকে সেইভাবেই বধ করা উচিত, সেটা হিন্দু বিচার বলে না? মোদী সরকার করছে না, তখন বম উড়াচ্ছে কাশ্মীরেতে, বাড়িঘর উড়িয়ে দিচ্ছে। যেদিন সুযোগ আসবে ওয়েস্ট বেঙ্গলে সেটা আমরা করবো, বুলডোজার কিনে নিয়ে আসবো। সুযোগ আসবে মনে হবে এইভাবে? আপনি 5 বছর আগে ভাবতেন বিজেপি প্রধান বিরোধী দল হবে? আমি ববি হাকিমকে এটা বলেছিলাম, প্রথম দিন এমপি জিতে এসে একটা চ্যানেলে বসে, এমএলএ জিতে এসে 9 বছর আগে, সে রেকর্ড থাকবে অন্য চ্যানেলে, যে ও বলেছিল যে এসইউসির মতো একটা পার্টি 3টে জিতেছিলাম আমরা, বিজেপির কোনো চান্স ওয়েস্ট বেঙ্গলে। আমি বলছি ববিদা, আমার তখন বন্ধুত্ব ছিল না, পরিচয় ছিল না, ওখানে দেখা, আপনি চিন্তা করবেন না, অপেক্ষা করুন, আপনি বেঁচে থাকতে দেখে যান বিজেপি ক্ষমতায় এসে। আর 5 বছরের মধ্যে বিরোধী দল করে দিয়েছিলাম পার্টিকে। কোনো সন্দেহ নেই, কিন্তু ঘটনা হচ্ছে দিলীপ ঘোষকে চিরকাল দাবাং দিলীপ ঘোষ কেন বলতেন? দিলীপ ঘোষ সোজাসুজি সাবাক দেওয়ার কথা বলতেন, দিলীপ ঘোষ কোনো কাউকে রেয়াত করতেন না, দিলীপ ঘোষ পাল্টা দাওয়াইয়ের বিশ্বাসী ছিলেন। সেই দিলীপ ঘোষের মুখে আজকে বন্ধুত্বের কথা, সৌজন্যের কথা, সবাইকে নিয়ে একসঙ্গে চলার কথা, এক্ষেত্রে মানুষ যারা মরছে, যারা পালাচ্ছে, যারা মার খাচ্ছে, তারা কি করে তাহলে ঘুরে দাঁড়াবে? যদি আপনি দিলীপ ঘোষ লড়াই করতে হিন্দু সমাজকে শিখিয়েছে, বলুন এর আগে হিন্দুত্বের কথা কে বলেছে শ্যামাপ্রসাদের পরে?
ওয়েস্টবেঙ্গলে কে করেছে হিন্দুদের কথা? আজ যে আপনি হাজার হাজার শোভাযাত্রা দেখেন রামনবমীর, পশ্চিমবাংলা কেউ শুনেছিল শোভাযাত্রা কী হয়, রামনবমী কী হয়? দিলীপ ঘোষ শিখিয়েছে। আমার বন্ধুরা দিলীপ ঘোষ খুব অহংকার দেখাচ্ছে। আরে দেখিয়েছি, আমি করেছি, আমি বলবো হিম্মতের সঙ্গে, এটা আমার বলার অধিকার আছে। কেউ যদি আঙুল তোলে আমি তাকে বলবো চোখ দেখিয়ে। কিন্তু কে বলেছে ভাই? কারা ঈদের নামাজ পড়তো? এখনও মমতা ব্যানার্জি পড়েন, তার পিছনে বস্তু সবাই লাইন দিয়ে। তারা আমাকে হিন্দুত্ব শেখাবে? আর যেদিন থেকে বাংলায় আমার যৌবন থেকে আমি দেখে যেখানে হিন্দু সংকটে পড়েছে আমি গেছি, এখানে নয় কুচবিহারও কিন্তু গেছি, তখন এরাই আমাদের অ্যাটাক করতো, এদের মারতো, কেস দিত। তো ঠিক আছে না, এসে গেছে থাকো, বলো। তুমি দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ করবে? তোমার খাই না পড়ি, তুমি বিজেপি কী করবে ঠিক করে দেবে? আমার সভাপতিকে জ্ঞান দেবে, এই করা উচিত, ওই করা উচিত। কে তুমি? কিসের অধিকার তোমার এটা করার? এই সময় দাঁড়িয়ে 2026-এর নির্বাচন একেবারে দোরগোড়ায়, আপনারা এতদিন ধরে দলটাকে তিল তিল করে এই জায়গায় নিয়ে এসেছেন। আপনি বললেন যে বিরোধী রাজনীতির জায়গায়, বিরোধী দলের জায়গায় আপনারা দায়িত্ব নিয়ে এত পরিশ্রম করে এত মানুষকে সঙ্গে নিয়ে, প্রচুর মানুষ বিজেপিতে আস্থা রাখছেন, এখন এই জায়গায় নিয়ে এসেছেন। 26-এর আগে এই যে দিলীপ ঘোষ বনাম আরও একজন কোনো অমুক নেতা, দিলীপ ঘোষ বনাম তমুক নেতা, দিলীপ ঘোষ বনাম এই নেতা, সবাই মমতা ব্যানার্জি, দিলীপ ঘোষ বনাম টিএমসি, কোনো কারোর সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, কোনো সংঘর্ষ নেই, কারোর সঙ্গে কোনো ঈর্ষা নেই। কোনো দিন কোনো ব্যক্তির সঙ্গে কোনো ঈর্ষা ছিল না। আমি আস্তে আস্তে পার্টির জায়গা ছেড়েছি আমার নেতাদেরকে। দিলীপ ঘোষকে তো সারাদিন টিভিতে দেখাতেন আপনার, তার বক্তব্য নিয়ে আপনার প্যানেল ডিসকাশন করতেন। আমি বলি না, বলছি আপনি ঠান্ডা পড়ে গেছেন। ঠান্ডা পড়ি না, চাপা দেওয়া আছে, প্রয়োজন হলে আগুন জ্বলবে। তো দিলীপ ঘোষ এইভাবে আরএসএস আমাকে শিখিয়েছে, নো কমপ্লেন নো ডিমান্ড। নিজের জন্য কারো কাছ থেকে কিছু চাইবে না, আর কাউকে কোনো কমপ্লেন করবে না। আপনি কোনোদিন শুনেছেন দিলীপ ঘোষ দিল্লি গেছে কমপ্লেন করতে? অমুক নেতাকে এসে বললো, নরেন্দ্র মোদী বলে গেছেন দিলীপ ঘোষ পুরো জিন্দিগি লাগায়া পার্টি কে লিয়ে কাম কিয়া है। প্রত্যেক নেতা বলে, আজও বলবে, দিলীপ ঘোষ কারো কিছু চায়নি, যা দিয়েছে অনেক দিয়েছে আমাকে, আমি তার চেয়ে অনেক বেশি দিয়েছি পার্টিকে, আগামী দিনে সুযোগ হলে আবার দেবো। কিন্তু আপনি তো অভিযোগও করেছেন আপনার এই আগের বারের টিকিট থেকে শুরু করে এমনকি ভোটে অভিযোগ করিনি, তাহলে ইলেকশনে লড়তাম না আমি, কিন্তু আপনি তো বলেছেন যেটা ইচ্ছাকৃত দেওয়া হয়েছে, আমি এই সিট চাই। আমি বলেছি তো এটা ফেয়ার নয়, টিকিট চাইনি, আমি কোনো টিকিট চাইনি, কোনো সিট চাইনি, আমি তো লড়তেই চাইনি, আমি টিকিট চাইছি না এখন, কেন জোর করে লড়াচ্ছেন? তো পার্টির লাইন, ইয়েস, রেজাল্ট আমি জানতাম। আমি খালি একটা কথা বলেছিলাম, দিলীপ ঘোষ কোথাও মাথা নিচু করে যায়নি, মাথা উঁচু করে ঢুকেছি, মাথা উঁচু করে বেরোবো, অসম্মানিত হয়ে রাজনীতি ছাড়বো না, এটা আমি বলেছিলাম আমাদের নেতাদেরকে। আমার বক্তব্য ছিল, আমি এভাবেই বলি। তাহলে এখন কি আপনি রাজনীতি ছাড়ার একটা ভাবনা চিন্তা করছেন? কারণ আপনি বলেন যে পার্টির লাইন আমি চিরকাল ফলো করেছি, অথচ পার্টির লাইন ছিল হচ্ছে দীঘার উদ্বোধন বয়কট আবার করা। আমি বলছি, সেক্ষেত্রে আপনি পার্টির লাইনের বাইরে গেছেন যে যাবে না, কেউ বলেছে কাউকে? সব নিজেরা নেতারা ঘোষণা করে সেটা যদিও আমরা তো সাংবাদিক হিসেবে জানতে পারি না, অন্য কেউ বলছে আপনি আমার ঘাড়ে চাপাচ্ছেন কেন? পরবর্তীকালে যখন প্রেস কনফারেন্স হয়েছে আপনার দম থাকলে আপনি আমার চোখে চোখে প্রশ্ন করুন, কে পেছনে কি বলে গেল দিলীপ ঘোষের উত্তর দেয় না। অনেক লোক পেছনে দিলীপ ঘোষের বলছে, সামনে আসার দম চাই। তাহলে এখন কি আপনি পার্টি লাইন অনুযায়ী চলবেন না কি ঠিক করছেন? আমি তো বললাম তো, জীবনে কোনোদিন ডিসিপ্লিনের বাইরে যাইনি। পারিবারিক পরম্পরা, আমি প্রচারক বেরিয়েছি আমার মায়ের অনুমতি নিয়ে। মা যদি বলতো না তোকে যেতে হবে না, আমি যেতাম। আমি সংঘের প্রচারক বেরিয়েছি, অনুমতি নিয়ে সংঘের কাজ করেছি। সংঘ বিশ্বের মধ্যে সবচেয়ে ডিসিপ্লিন অর্গানাইজেশন, নিঃসন্দেহে। আজ আমার হয়ে গেল 42 বছর বাড়ি ছেড়ে, তার মধ্যে ঘোষিত প্রচারক 32 বছর ছিলাম। বিজেপিতে আসাতে আমাকে নেতা বানিয়ে দিয়েছে, আমি যে পয়সা পেয়েছি বলে আমার নাম কেটে দিয়েছি, কিন্তু আমার লাইফস্টাইল এরকমই আছে। আপনি আরএসএস যে কোনো পুরনো প্রচারক জিজ্ঞেস করুন কার্যকর্তাকে, দিলীপ ঘোষ কোনোদিন সংঘের ডিসিপ্লিন তো চিন্তই না আমাকে করেছে। আর পার্টিতে আসার পরেও খুশি, সংঘ কি আপনার এই পদক্ষেপে খুশি? এটা তো পার্টির লোকে, সংঘের লোকদের জিজ্ঞেস করুন। 3 ঘন্টা বসেছিলাম আমি, সংঘের লোককে বুঝিয়েছি যে এই আপনার যদি কোনো রকম সন্দেহ থাকে আমার উপরে, তাহলে আজকে বলুন আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি। আমি দেখলাম যে সৌমিত্র খা আপনার ব্যক্তিগত মানে রাজনীতির সঙ্গে ব্যক্তিগত জীবন, আমার সামনে নাম নেবেন না কমপক্ষে। আপনার রুচি থাকতে পারে ওই লোকেদের পক্ষে। দিলীপ ঘোষ কোনো দায় নেই কার উত্তর দেওয়ার, তার বউ যাকে যা ন্যাংটা করেছে না, তারপর তো ডুবে মরা উচিত গিয়ে। খালি চরিত্রহীন লোক সব, কেন আপনারা ওদের কথা বলেন? আমাকে দিলীপ ঘোষ সামনে বলবেন না। সকালে এসে পায়ে ধরো, বিকালে গলা ধরবে, এরকম লোক কি বলছে সে? তার বউ বলেছে কি করে, কি করেছে, কীভাবে রাজনীতি করে, নিজেও স্বীকার করেছে। ব্যক্তিগত চরিত্র, তার রাষ্ট্রীয় চরিত্র, রাজনৈতিক চরিত্র, এটা তো কিছু স্ট্যান্ডার্ড থাকবে না। আর তার কথার উত্তর দিলীপ ঘোষ দেবে, আপনি জিজ্ঞেস করেন কোন হিম্মতে আমাকে?
না আমি জিজ্ঞেস করছি কেন এই জিজ্ঞেস কারণে, করছেন? এই কারণে জিজ্ঞেস করছি কারণ যখন আপনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিলেন তখন কোনো রিয়াকশন পাওয়া যায়নি, যখন আপনি জগন্নাথ সেন্টারে গেলেন, কালচারাল সেন্টারে গেলেন, তখন সেই ব্যক্তিগত কানেকশনটা টেনে এই সিদ্ধান্ত ভুল সেই জিনিসটা সেটা বলা তাদের হচ্ছে। দোষ, যাদের কাছা ঢিলা আছে তারা এরকম কথা বলে। দিলীপ ঘোষের কাছা খুব টাইট। দিলীপ দা, একটা কথা বলুন আমাকে যে সামনে 26-এর নির্বাচন, আপনি তো এখনো বলছেন দলটা করছেন, যতদিন বাঁচবেন এইভাবেই থাকবেন, এই দলই করবেন, এই আদর্শেই থাকবেন। বিজেপি যদি আমাকে দরকার থাকে তাহলে আমি থাকবো। আমি ডাল রুটির জন্য বিজেপি করছি না, বা আপনাকে ইন্টারভিউ দেবো বলে এখানে বসে আছে বলে বিজেপি করছি না। বিজেপি আমার পিছনে অনেক টাকা খরচা করে, খরচ করার মতো পরিবেশ তৈরি করেছি। যখন আমি বিজেপির নেতা হলাম, আমার বাড়ি আক্রমণ হলো, আমাকে অ্যাটাক করা হলো। এই সুদীপ বাবুদের অ্যারেস্ট করেছিল সিবিআই বলে, অফিস অ্যাটাক করেছিল, আমার বাড়ি অ্যাটাক হয়েছিল। তখন মমতা ব্যানার্জি আমাকে দুটো পুলিশ দিয়েছিল। আমি জানি তুমি কী করতে এসছো? বলে আপনার বডিগার্ড। মানে আমি সারা জীবন লোককে গার্ড দিলাম, তুমি কি গার্ড দেবে? না, এটুকু নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার ভালো সম্পর্ক আছে, এটুকু চিরদিন থাকবে। আমি আপনার সামনে বলছি, কোনো এখানে কোনো ব্যাটার যদি মাথা সংশয় খারাপ হয়ে রইলো যায়, না। পেট খারাপ হয়ে যায়, হবে। আমার সঙ্গে সুজন চক্রবর্তীর ভালো সম্পর্ক থাকবে, মমতা ব্যানার্জির সঙ্গে থাকবে, আর আমার পার্টির যারা আছে তাদের সঙ্গে থাকবে। তারা না রাখলে আমার সম্পর্ক কাটতে পারে। 26-এর নির্বাচনে এই যে আপনাদের অভ্যন্তরের এই একে অপরের প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া, পারস্পরিক যে সম্মান দেওয়ার যে জায়গাটা যেভাবে কোথাও চলে এলো, উন্মুক্ত হয়ে গেল, মনে হচ্ছে না কোথাও প্রভাব পড়বে? আমি জানি না কোনো প্রভাব পড়বে কিনা। পার্টি দেখবে একটা, মানুষ বিশ্বাস করবে বিজেপিকে। মানুষ জানে কে বিজেপি, কে বিজেপিতে স্বার্থে এসছে, কে বিজেপির জন্য ত্যাগ করেছে। বিজেপি সেভাবেই সাধারণ মানুষের কাছে আজকাল কোনো লুকোনো নেই। আপনাদের মিডিয়া দেখছে, সোশ্যাল মিডিয়া দেখছে, সবকিছু এখন ওপেন। সাময়িক একটু ধোঁয়াশা আসে, ঠিক, কিন্তু কুয়াশার মতো কেটে যায়। বিজেপি এমনি হাওয়া থেকে ওঠেনি, এর পার্টি ওর পার্টি ভাঙিয়ে নিয়ে চলে আসেনি, তপস্যা করে এখানে এসছে। যখন দাঁড়িয়েছে তখন অনেকে এসছে, আর আসবেই, এটা প্রকৃতির নিয়ম। বেশ, সেই জন্য বিজেপি এগোবে। যারা বিজেপির নীতির সঙ্গে এগোতে পারবে তারাই সঙ্গে থাকবে, বাকিরা ওই সরকার রহনের মতন পড়ে যাবে। বেশ, সময় একদম শেষ। অনেক ধন্যবাদ দিলীপ দা। আমার মনে হয় যে বিগত কদিন ধরেই বেশ অনেকগুলো ভার্সন, অনেক প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া আসার পরও আসল ছবিটা বোধহয় ক্লিয়ার করা সম্ভব হলো সব দিক থেকে। এখন নিঃসন্দেহে সেই আবারও পার্টি লাইনের কথা বলা হচ্ছে, দল কি ভাববে সেটা সময়ের উপর নির্ভর করছে। আপাতত সময় এসে সেটা ছোট্ট বিরতি নিয়ে দিলীপ দাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।